রোমাঞ্চকর পারিবারিক অ্যাডভেঞ্চার গল্প। গত রাতে এসি নষ্ট হয়েছে। খুব গরম। ছেলে বলল, মা, আমার রুমে এসে ঘুমাও, ফ্যান ভালো চলে। আমি তার রুমে গেলাম। একটাই বিছানা। সে বলল, আমরা দুজনেই ঘুমাব। গরমে আর কোনো উপায় ছিল না। রাতে ঘুমের মধ্যে সে আমাকে জড়িয়ে ধরেছিল। সকালে ঘুম ভাঙতেই দেখি তার হাত আমার কোমরে। আমি সরে যেতে গেলাম। সে ঘুমের ঘোরে বলল, আরেকটু থাকো। চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলল, মা, সারারাত তোমাকে পাশে পেয়ে খুব ভালো ঘুম হয়েছে। আমি বললাম, উঠি এবার। সে আমার হাত ধরে বলল, স্বামী স্ত্রী এভাবেই একসাথে ঘুমায়। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হও। প্রতি রাতে তোমাকে কাছে পেতে চাই। সকালের রোদ জানালা দিয়ে এসে পড়ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী বন্দ্যোপাধ্যায়। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুবীর বন্দ্যোপাধ্যায়, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর পূজা। রোহিত ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। আসলে আমার এই গল্পটা শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। আমাদের পরিবারে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল যেটা আমি কখনোই ভাবতে পারিনি। ব্যাপারটা এমন যে আমার ছেলে রোহিত সেদিন সকালে উঠে আমার কাছে এসে বলল যে রাতে তার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। রোহিত বলল, মা, রাতে আমি স্বপ্নে দেখেছি যে আমাদের বাড়ির পেছনের বাগানে একটা পুরনো সিন্দুক পোতা আছে। সেই সিন্দুকে অনেক দামি জিনিসপত্র আছে। আমি হেসে বললাম, স্বপ্ন তো স্বপ্নই রোহিত। এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই গি। কিন্তু রোহিত জেদ করে বলল, না মা, স্বপ্নটা খুবই বাস্তব মনে হয়েছে। আমার মনে হয় আমাদের একবার খোঁজ করে দেখা উচিত। কি আমি তার কথায় তেমন গুরুত্ব দিলাম না, কিন্তু সে সারাদিন এটা নিয়েই পড়ে থাকল। সন্ধ্যায় সুবীর অফিস থেকে ফিরে এলো। রোহিত তার বাবার কাছেও তার স্বপ্নের কথা বলল। সুবীর প্রথমে হাসাহাসি করলেও পরে বলল, চলো দেখা যাক। তোমার স্বপ্নে কোথায় দেখেছিলে সিন্দুকটা? রোহিত উৎসাহিত হয়ে বলল, বাগানের পূর্ব কোণে, যেখানে বড় আমগাছটা আছে তার নিচে। আমরা সবাই মিলে বাগানে গেলাম। অন্ধকার হয়ে আসছিল বলে টর্চ নিয়ে গেলাম। আমগাছের নিচে মাটি দেখতে স্বাভাবিকই লাগছিল। কিন্তু রোহিত জেদ করে বলল, অন্তত একবার খুঁড়ে দেখুন না। সুবীর একটা কোদাল নিয়ে এলো। আমি বললাম, এভাবে মাটি খুঁড়লে তো বাগান নষ্ট হবে গু। কিন্তু সুবীর বলল, একটু খুঁড়েই দেখি। ছেলের মন ভাঙতে চাই না, তো সে খোঁড়া শুরু করল। আমি আর পূজা দূরে দাঁড়িয়ে দেখছিলাম। প্রথমে কিছুই পেলাম না, কিন্তু হঠাৎ কোদালে একটা শক্ত কিছুতে ঠোকা লাগল। আমরা সবাই দৌড়ে গেলাম। টর্চের আলো দেখলাম মাটির নিচে কিছু একটা আছে। সুবীর আরও সাবধানে খুঁড়তে লাগল। ধীরে ধীরে বেরিয়ে এলো একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা বেশ বড়, প্রায় ২ ফুট লম্বা আর ১ ফুট চওড়া। কাঠে মরিচা ধরেছে, কিন্তু বাক্সটা ভাঙা নয়। আমরা সবাই অবাক হয়ে গেলাম। রোহিতের স্বপ্ন সত্যি হয়ে গেছে। বাক্সটা উঠিয়ে ঘরে নিয়ে এলাম। খুলে দেখার জন্য সবাই উৎসুক। বাক্সে একটা পুরনো তালা লাগানো। তালাটা অনেক পুরনো, মরিচা ধরেছে। সুবীর একটা হাতুড়ি দিয়ে তালাটা ভেঙে ফেল। ভেতরে কি আছে দেখার জন্য আমরা সবাই উদগ্রীব। বাক্স খুলে দেখি ভেতরে অনেকগুলো জিনিস আছে। একটা পুরনো দিনের মানি ব্যাগ, কিছু পুরনো কাগজপত্র, একটা ছোট্ট স্বর্ণের লকেট, আর একটা পুরনো চিঠি। সুবীর চিঠিটা খুলে পড়তে শুরু করল। চিঠিতে লেখা, যদি কেউ এই চিঠি পায় তাহলে যেন আমি শঙ্কর চন্দ্র ঘোষ। আমি এই বাড়িতে ৬০ বছর আগে থাকতাম। আমার কাছে অনেক মূল্যবান জিনিস ছিল যেগুলো আমি এই বাক্সে রেখে দিয়ে গেছি। চিঠিতে আরও লেখা ছিল, আমার পরিবারের সবাই মারা গেছে। আমিও মরে যাব। কিন্তু আমার সম্পত্তি যেন ভালো মানুষের হাতে যায়, সেজন্য এই বাক্স মাটিতে পুঁতে রেখে যাচ্ছি। যে পাবে সে যেন এটা ভালো কাজে ব্যবহার করে গি। আমরা সবাই অভিভূত হয়ে গেলাম। এর মানে এই বাড়িতে আগে শঙ্কর চন্দ্র ঘোষ বলে একজন থাকতেন। আর রোহিত কিভাবে স্বপ্নে এটা দেখল সেটাও এক রহস্য। মানি ব্যাগ খুলে দেখি ভেতরে অনেক পুরনো সোনার কয়েন আছে। স্বর্ণের লকেটটাও বেশ দামি মনে হচ্ছে। কাগজপত্রের মধ্যে কিছু জমির দলিল আর আরও কিছু ব্যক্তিগত চিঠিপত্র আছে। পরের দিন সকালে আমরা একজন পুরাতত্ত্ববিদের কাছে গেলাম।
তিনি সবকিছু দেখে বললেন, এগুলো প্রায় ৬০ থেকে ৭০ বছরের পুরনো। সোনার কয়েনগুলো এখনও মূল্যবান। আর এই লকেটটা তো অমূল্য। তিনি আরও বললেন, শঙ্করচন্দ্র ঘোষের নাম আমি শুনেছি। তিনি এই এলাকার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। তার কোনো সন্তান ছিল না। সবাই ভাবত তার সম্পত্তি কোথায় গেল। আমরা বুঝলা যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। কিন্তু প্রশ্ন হল, রোহিত কিভাবে এই গুপ্তধনের কথা জানল? তার স্বপ্নে কেন এটা এলো? সেদিন রাতে রোহিত আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে বলল, মা, আমি স্বপ্নে দেখেছি একজন বয়স্ক মানুষ আমার কাছে এসে বলছেন যে তিনি শঙ্করচন্দ্র ঘোষ। তিনি খুশি যে তার সম্পত্তি ভালো মানুষের হাতে পড়েছে। রোহিত আরও বলল, তিনি বলেছেন যে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো তিনি অন্য জায়গায় লুকিয়ে রেখেছেন। কিন্তু সেগুলো পেতে হলে কিছু ধাঁধার সমাধান করতে হবে। আমি আর সুবীর একে অপরের দিকে তাকালাম। এটা কি ব্যাপার হচ্ছে? রোহিত কি সত্যিই শঙ্করচন্দ্র ঘোষের আত্মার সাথে যোগাযোগ করছে? পরের দিন রোহিত বলল, মা, আমার মনে আছে স্বপ্নে শঙ্কর কাকু একটা ধাঁধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যেখানে সূর্য অস্ত যায় সেখানে দেখো। বর গাছের নিচে ছোট পাথরের পাশে। আমাদের বাড়ির পশ্চিম দিকে একটা বড় বটগাছ আছে। আর তার পাশেই একটা ছোট পাথরের চাই আছে। আমরা ভাবলাম হয়তো সেখানেই কিছু আছে। বিকেলে আমরা সেখানে গেলাম। বটগাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। এবারও কিছু পেলাম। একটা ছোট কৌটা। কৌটার ভেতরে একটা পুরনো চাবি আর একটা ছোট কাগজ। কাগজে লেখা, এই চাবি দিয়ে আমার পুরনো আলমারি খোলা যাবে। আলমারি আছে বাড়ির ভেতর, যেখানে সবচেয়ে কম আলো পৌঁছায়। আমাদের বাড়ির সবচেয়ে অন্ধকার জায়গা হচ্ছে নিচতলার একটা স্টোর রুম। আমরা সেখানে গিয়ে দেখলাম সত্যিই একটা পুরনো কাঠের আলমারি আছে। আলমারিতে একটা ছোট্ট তালা লাগানো। চাবি দিয়ে তালা খুললাম। আলমারি খুলে দেখি ভেতরে অনেক পুরনো বই, কিছু ছবি, আর একটা বড় খাম। খাম খুলে দেখি ভেতরে শঙ্করচন্দ্র ঘোষের লেখা একটা দীর্ঘ চিঠি। চিঠিতে তার সারা জীবনের কাহিনী লেখা। তিনি লিখেছেন কিভাবে তিনি ব্যবসা করে অনেক টাকা রোজগার করেছিলেন। কিন্তু তার কোনো সন্তান বা আত্মীয় ছিল না। চিঠিতে আরও লেখা, আমি মৃত্যুর আগে চাই যে আমার সম্পত্তি এমন কারো হাতে যাক যে এটা ভালো কাজে ব্যবহার করবে। যদি কেউ আমার সব ধাঁধার সমাধান করতে পারে, তাহলে সে আমার আসল ধনভাণ্ডার পাবে। চিঠির শেষে লেখা ছিল আরেকটা ধাঁধা, যেখানে জল গড়ায়, যেখানে মাছ খেলা করে, সেখানে দেখো। গভীর জলের তলায় লুকানো আছে শেষ রহস্য। আমাদের বাড়ির পেছনে একটা ছোট পুকুর আছে। আমরা ভাবলাম হয়তো সেখানেই কিছু আছে। কিন্তু পুকুরে নামা তো সহজ কাজ নয়। পরের দিন আমরা একজন সাঁতারুর সাহায্য নিলাম। সে পুকুরে নেমে খোঁজ করল। প্রথমে কিছু পেল না। কিন্তু পুকুরের মাঝখানে একটা বড় পাথরের নিচে একটা ছোট ধাতব বাক্স পেল। বাক্স তুলে এনে খুলে দেখি ভেতরে একটা মানচিত্র আর একটা চিঠি। মানচিত্রে আমাদের এলাকার বিভিন্ন জায়গা চিহ্নিত করা আছে। আর একটা বিশেষ স্থান লাল দাগ দিয়ে চিহ্নিত করা। চিঠিতে লেখা, যে এতদূর এসেছে সেই আমার যোগ্য উত্তরাধিকারী। লাল দাগের জায়গায় আমার আসল ধনভাণ্ডার লুকানো আছে। কিন্তু সেটা পেতে হলে পূর্ণিমার রাতে যেতে হবে। আমরা দেখলাম আরও ৩ দিন পর পূর্ণিমা। মানচিত্র দেখে বুঝলাম লাল দাগের জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের বাইরে একটা পুরনো মন্দিরের কাছে। পূর্ণিমার রাতে আমরা সবাই মিলে সেই জায়গায় গেলাম। পুরনো মন্দিরটা প্রায় ভগ্নদশা। কিন্তু মানচিত্র অনুযায়ী মন্দিরের পূর্ব দিকে একটা বড় পাথরের নিচে কিছু থাকার কথা। পূর্ণিমার চাঁদের আলো আমরা খোঁজ করতে লাগলাম। হঠাৎ রোহিত চিৎকার করে বলল, এখানে, এই পাথরটার নিচে কিছু আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। বড় পাথরটা সরানো বেশ কষ্টের কাজ। কিন্তু আমরা ৪ জন মিলে কোনোমতে সরাতে পারলাম। পাথরের নিচে একটা গর্ত। গর্তের ভেতরে একটা বড় লোহার সিন্দুক। সিন্দুকটা বেশ ভারী। কোনোমতে সেটা উঠিয়ে আনলাম। সিন্দুকে কোনো তালা নেই। খুলে দেখি ভেতরে অনেক সোনার গহনা, মুক্ত, হীরার গহনা, আর অনেক সোনার মোহর। এছাড়াও অনেক পুরনো কাগজপত্র আছে যেগুলো দেখে মনে হচ্ছে জমির দলিল। সবচেয়ে উপরে একটা চিঠি রাখা। সেটা খুলে পড়লাম। শঙ্করচন্দ্র ঘোষ লিখেছেন যে এই সিন্দুক পেয়েছে সেই আমার সত্যিকারের উত্তরাধিকারী। এই সম্পত্তি তার। কিন্তু আমার একটাই শর্ত, এই সম্পত্তি দিয়ে সে যেন গরিব মানুষের সেবা করে। কি? আমরা সবাই অভিভূত হয়ে গেলাম। এত সম্পদ! কিন্তু সবচেয়ে বড় কথা হল শঙ্করচন্দ্র ঘোষের শেষ ইচ্ছা।
তিনি চান এই সম্পদ গরিব মানুষের কাজে ব্যবহৃত হোক। বাড়ি ফিরে আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। আমরা ঠিক করলাম যে এই সম্পদের একটা অংশ দিয়ে আমাদের গ্রামে একটা স্কুল করাব, আর বাকি সম্পদ দিয়ে গরিব মানুষদের সাহায্য করব। রোহিত বলল, মা, আমি এখনও রোজ রাতে শঙ্কর কাকুকে স্বপ্নে দেখি। তিনি খুব খুশি। বলেন যে তার সম্পদ ভালো হাতে গেছে গি। আমরা জানি না কিভাবে রোহিত শঙ্কর চন্দ্র ঘোষের সাথে যোগাযোগ করতে পারল। হয়তো এটা কোনো অতিপ্রাকৃত ব্যাপার, হয়তো রোহিতের কোনো বিশেষ ক্ষমতা আছে। কিন্তু যাই হোক, এই পুরো ঘটনা আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা এখন শঙ্কর চন্দ্র ঘোষের সম্পদ দিয়ে গ্রামের মানুষদের সেবা করছি। স্কুল তৈরি হয়েছে। অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা এখন পড়াশোনা করতে পারছে। আর রোহিত, সে এখনও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখে। কখনো কখনো সে ভবিষ্যতের ঘটনা দেখতে পায়। আমরা বুঝতে পেরেছি যে রোহিতের একটা বিশেষ ক্ষমতা আছে। এই পুরো অভিজ্ঞতা আমাদের জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। আমরা বুঝেছি যে এই পৃথিবীতে অনেক রহস্য আছে যেগুলো আমাদের বোধগম্য নয়। কিন্তু সেই রহস্যগুলোর মধ্য দিয়েই আমাদের জীবনে নতুন অর্থ এসেছে। আজও আমি রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবি, শঙ্কর চন্দ্র ঘোষ কি আসলেই কোথাও আছেন? তিনি কি আমাদের উপর নজর রাখছেন? আমি জানি না। কিন্তু আমি জানি যে তার সম্পদ দিয়ে আমরা যে ভালো কাজ করছি সেটা তার আত্মাকে শান্তি দিচ্ছে। এই গল্প আমার। এই গল্প আমাদের পরিবারের। একটা অদ্ভুত, রহস্যময় কিন্তু অসাধারণ অভিজ্ঞতার গল্প যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। রোহিত এখন বড় হচ্ছে। সে বলে যে ভবিষ্যতে সেও মানুষের সেবা করবে। তার বিশেষ ক্ষমতা দিয়ে মানুষের উপকার করবে। আমি গর্বিত যে আমার ছেলে এমন একটা মহৎ লক্ষ্য নিয়ে বড় হচ্ছে। পূজাও খুব খুশি। সে বলে যে বড় হয়ে ডাক্তার হবে আর গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেবে। আমাদের পুরো পরিবার এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে জীবন যাপন করছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পরে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রোহিত একদিন এসে বলল যে সে স্বপ্নে দেখেছে আমাদের গ্রামে একটা বড় বিপদ আসছে। একটা ভয়াবহ বন্যা হবে যাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি আর সুবীর প্রথমে বিশ্বাস করিনি। কারণ সেই সময় ছিল শীতকাল, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু রোহিত জেদ করে বলল যে তার স্বপ্ন সবসময় সত্যি হয়। সে বলল, মা, শঙ্কর কাকু আমাকে বলেছেন যে 15 দিন পরে একটা অপ্রত্যাশিত বৃষ্টি হবে। নদীর পানি বেড়ে যাবে। আমাদের গ্রামের নিচু এলাকার মানুষদের সরিয়ে নিতে হবে গি। আমরা ভাবলাম, রোহিতের আগের স্বপ্নগুলো যেহেতু সত্যি হয়েছে তাহলে এটাও সত্যি হতে পারে। আমরা ঠিক করলাম যে গ্রামের মানুষদের সাবধান করে দেব। প্রথমে কেউ আমাদের কথা বিশ্বাস করল না। সবাই হাসাহাসি করল। বলল, শীতকালে বন্যা হয় নাকি? কিন্তু আমরা হাল ছাড়লাম না। যতটা পারলাম মানুষদের সাবধান করলাম। ঠিক 15 দিন পরে অপ্রত্যাশিতভাবে একটা ঘূর্ণিবৃষ্টি এলো। একটানা 3 দিন ভয়াবহ বৃষ্টি হল। নদীর পানি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেল। যেসব মানুষ আমাদের কথা শুনেছিল তারা আগেই নিরাপদ জায়গা চলে গিয়েছিল। কিন্তু যারা শোনেনি তাদের অনেকেই বিপদে পড়ল। তবে আমরা উদ্ধার কাজে সাহায্য করলাম। এই ঘটনার পরে গ্রামের সবাই রোহিতের ক্ষমতায় বিশ্বাস করতে শুরু করল। মানুষ তার কাছে আসতে শুরু করল বিভিন্ন সমস্যার সমাধানের জন্য। রোহিত বলল, মা, শঙ্কর কাকু আমাকে আরও কিছু বলেছেন। তিনি বলেছেন যে আমাদের এলাকায় আরও অনেক পুরনো ধনসম্পদ লুকানো আছে। কিন্তু সেগুলো শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা যাবে গু। আমি জিজ্ঞেস করলাম, কোথায় সেই ধনসম্পদ? রোহিত বলল, আমাদের গ্রামের উত্তর দিকে যে পুরনো জমিদার বাড়ি আছে সেখানে। কিন্তু সেটা পেতে হলে আমাদের একটা বিশেষ কাজ করতে হবে গু। কি কাজ? সুবীর জিজ্ঞেস করল। রোহিত বলল, আমাদের গ্রামে যে বিধবা খালাম্মা একা একা থাকে, তার কোনো সন্তান নেই, তাকে সাহায্য করতে হবে। তার জন্য একটা ছোট বাড়ি বানিয়ে দিতে হবে যেখানে তিনি আরামে থাকতে পারবেন গু। আমরা সেই কাজ শুরু করলাম। শঙ্কর চন্দ্র ঘোষের সম্পদ দিয়ে বিধবা খালাম্মার জন্য একটা সুন্দর ছোট বাড়ি বানিয়ে দিলাম। তার চিকিৎসার ব্যবস্থাও করলাম। খালাম্মা খুব খুশি হলেন। তিনি আমাদের অনেক দোয়া দিলেন। সেদিন রাতে রোহিত আবার স্বপ্ন দেখল। সে বলল, মা, শঙ্কর কাকু খুব খুশি। তিনি বলেছেন যে আমরা তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখন তিনি আমাদের আরও বড় একটা দায়িত্ব দিতে চান। পরের দিন রোহিত আমাদের নিয়ে পুরনো জমিদার বাড়িতে গেল। বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত। ভেতরে ঢোকার সাহস কারও হয় না।
কিন্তু রোহিত নির্ভয়ে ভেতরে চলে গেল। আমরা তার পিছু পিছু গেলাম। বাড়ির ভেতরে একটা বড় হোলঘর। হোলঘরের মাঝখানে মেঝেতে একটা অদ্ভুত নকশা আঁকা। রোহিত সেই নকশার উপর দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর একটা নির্দিষ্ট দিকে হাঁটতে শুরু করল। আমরা তার পেছনে পেছনে যেতে লাগলাম। সে একটা দেয়ালের কাছে গিয়ে থামল। দেয়ালে হাত রাখতেই দেয়ালের একটা অংশ সরে গেল। ভেতরে একটা গুপ্তকক্ষ। গুপ্তকক্ষে ঢুকে দেখি অনেকগুলো পুরনো বই, পাণ্ডুলিপি আর একটা বড় সিন্দুক। সিন্দুক খুলে দেখি ভেতরে অনেক মূল্যবান জিনিস আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল একটা পুরনো বই। বইয়ে লেখা বিভিন্ন ভেষজ ওষুধের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে অনেক কঠিন রোগের চিকিৎসা করা যায়। বইয়ের প্রথম পাতায় লেখা, যে এই বই পাবে সে যেন এই জ্ঞান মানুষের সেবায় ব্যবহার করে। এই ভেষজ চিকিৎসার জ্ঞান দিয়ে গরিব মানুষদের সাহায্য করবে। আমরা বুঝলাম যে এটা শুধু ধনসম্পদ নয়, এটা এক অমূল্য জ্ঞান ভাণ্ডার। এই জ্ঞান দিয়ে আমরা অনেক মানুষের উপকার করতে পারব। পূজা বলল, মা, আমি এই বই পড়ে শিখব। আমি ডাক্তার হওয়ার পাশাপাশি ভেষজ চিকিৎসাও শিখব। আমি খুশি হলাম। আমার মেয়ে এত ছোট বয়সেই এত ভালো চিন্তা করছে। এরপর আমাদের জীবনে আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটল। রোহিতের স্বপ্নের মাধ্যমে আমরা আরও অনেক গুপ্ত ধনভাণ্ডার খুঁজে পেলাম। প্রতিটি ধনভাণ্ডারের সাথে একটা করে শর্ত থাকত, সেই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। আমরা সেই সম্পদ দিয়ে গ্রামে একটা হাসপাতাল বানালাম। পূজা সেখানে ভেষজ চিকিৎসার জ্ঞান প্রয়োগ করে অনেক রোগীর চিকিৎসা করতে শুরু করল। রোহিত তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে মানুষের হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে দিতে শুরু করল। কখনো কারো গরুছাগল হারিয়ে গেলে, কখনো কারো গহনা হারিয়ে গেলে রোহিত স্বপ্নে দেখে বলে দিতে পারত সেগুলো কোথায় আছে। আস্তে আস্তে আমাদের গ্রামের খবর আশেপাশের গ্রামেও ছড়িয়ে গেল। দূর দূর থেকে মানুষ রোহিতের কাছে আসতে শুরু করল। কেউ আসে চিকিৎসার জন্য, কেউ আসে হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য। কিন্তু রোহিত কখনো এই ক্ষমতার অপব্যবহার করেনি। সে সবসময় মানুষের ভালোর জন্যই এই ক্ষমতা ব্যবহার করত। কখনো কোনো টাকা নিত না। সবাইকে বিনামূল্যে সাহায্য করত। একদিন রোহিত এসে বলল, মা, শঙ্কর কাকু আমাকে বলেছেন যে তার কাজ প্রায় শেষ। তিনি শান্তিতে চলে যেতে পারবেন। কারণ তার সম্পদ সঠিক হাতে পৌঁছেছে এবং সেটা মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। সেদিন রাতে রোহিত শেষবারের মতো শঙ্কর চন্দ্র ঘোষকে স্বপ্নে দেখল। শঙ্কর কাকু তাকে ধন্যবাদ দিলেন এবং বললেন যে এখন থেকে রোহিত তার নিজের বিবেক অনুযায়ী মানুষের সেবা করে যাবে। এরপর থেকে রোহিত আর শঙ্কর চন্দ্র ঘোষকে স্বপ্নে দেখে না। কিন্তু তার বিশেষ ক্ষমতা রয়ে গেছে। সে এখনও স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পায়, মানুষের সমস্যার সমাধান বের করতে পারে। আজ 5 বছর পেরিয়ে গেছে। আমাদের গ্রাম এখন অন্যরকম। এখানে একটা আধুনিক স্কুল আছে, একটা হাসপাতাল আছে। গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পায়, শিক্ষা পায়। রোহিত এখন 25 বছরের যুবক। সে একজন সমাজসেবক হিসেবে কাজ করছে। তার বিয়েও হয়ে গেছে এক ভালো মেয়ের সাথে। তার স্ত্রীও তার কাজে সাহায্য করে। পূজা এখন 19 বছরের মেয়ে। সে ডাক্তারি পড়ছে। সেই সাথে ভেষজ চিকিৎসাও শিখছে। সেও ভবিষ্যতে গরিব মানুষদের সেবা করার স্বপ্ন দেখে। আর আমি এখন একজন খুশি মা। আমার সন্তানরা ভালো কাজ করছে, মানুষের সেবা করছে। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? কখনো কখনো আমি ভাবি, এই পুরো ঘটনা কি সত্যিই ঘটেছিল, নাকি এটা কোনো স্বপ্ন ছিল? কিন্তু তারপরেই দেখি আমাদের গ্রামের স্কুল, হাসপাতাল, সুখী মানুষের মুখ। তখন বুঝি যে এটা সত্যি। হয়তো শঙ্কর চন্দ্র ঘোষ আসলেই কোথাও আছেন। হয়তো তিনি আমাদের উপর নজর রাখেন। আমি জানি না। কিন্তু আমি জানি যে তার সম্পদ দিয়ে আমরা যে ভালো কাজ করেছি, সেটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই গল্প আমার। এই গল্প আমাদের পরিবারের। একটা অসাধারণ, অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনার গল্প। যে ঘটনা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমাদের শিখিয়েছে যে জীবনের আসল অর্থ হচ্ছে অন্যের সেবা করা। আজও আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে শঙ্কর চন্দ্র ঘোষের কথা ভাবি। তাকে মনে মনে ধন্যবাদ দিই। কারণ তিনি আমাদের দিয়ে এত বড় একটা কাজ করিয়েছেন। এই গল্পের শেষ নেই। কারণ আমাদের সেবার কাজ চলমান। প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের কাছে আসে সাহায্যের জন্য। আর আমরা যতটা পারি সাহায্য করি। রোহিতের এখনও মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন হয়।
সে বলে কখনো কখনো শঙ্কর কাকুর মতো অন্য কোনো আত্মা তার কাছে আসে সাহায্যের জন্য। এভাবেই চলছে আমাদের জীবন। এক অদ্ভুত, রোমাঞ্চকর, রহস্যময় জীবন। যে জীবনে প্রতিদিন নতুন কিছু ঘটে। যে জীবনে আমরা মানুষের কাজে আসতে পারি। এই গল্প শুনে হয়তো অনেকে বিশ্বাস করবে না। কিন্তু আমি জানি এটা সত্য। আমি এটা নিজের চোখে দেখেছি, নিজের হাতে ছুঁয়েছি। জীবনে অনেক রহস্য আছে। অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না। কিন্তু সেই রহস্যের মধ্য দিয়েই আমাদের জীবনে নতুন অর্থ আসে। নতুন উদ্দেশ্য আসে। আমার এই গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের জীবনের গল্প এখনও চলমান। প্রতিদিন নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। আর আমরা আশা করি যে এই গল্প অনেক দিন চলবে। অনেক মানুষের কাজে আসবে। ধন্যবাদ সবাইকে এই গল্প শোনার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে? চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই গি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু।
হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা।
তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব, বাবাগু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই, তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন, মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হল, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম, আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি, সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি, তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ। তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল।
বয়স মাত্র ২২। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি কি? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? ৫০ টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। ৩ তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে ৩য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। ২টো রুম, একটা ছোট্ট রান্নাঘর, আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা।
করিম মামার স্ত্রী। তাদের দুটো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপাগু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামাগি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। 4র্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন।
কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে গি। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র ৭ বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। ৫ম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি।
এসো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারবো। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন, সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর, হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত, তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী।
আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা, সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল।
মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে গি। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। দুই পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি, সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে?
চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি, কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও দুটো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি-সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র ৬ মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন। বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে ২%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। ১০ম অধ্যায়, আলোর দিকে। ৩ মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার ১৫,০০০ টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল। বেতন ১২,০০০ টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় ২৭,০০০ টাকা। খরচ চালানোর পর প্রায় ১০,০০০ টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও ৬ মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা ৩ তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের ৫০% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়?
ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ই। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। 2জন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন, সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন।
চতুর্দশ অধ্যায় সফলতার শিখরে 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব